যে এই মাস্টার্সটা অনার্সটা পাশ করার পরে সে যেন জিজ্ঞেস না করে আমি কি করব। যদি কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে অনার্স মাস্টার্স করার পর স্যার আমি কি করব, আমি কোথায় যাব, তো এতদিন আমি করলাম কি, হোয়াট উই হ্যাভ ডান। মাস্টার্সের মধ্যে 250 স্টুডেন্ট আছে, কোনো কোনো এই জায়গায় 250 আছে, 200 আছে, 300 আছে। এইগুলোতে অনার্স মাস্টার্স আসলে আশা করা যায় না, এটা লেখাপড়া ওইভাবে দেওয়া সম্ভব না। একটা সার্টিফিকেট পাচ্ছে, একটা সে আত্মতুষ্টিতে ভুগতেছে, আমি একটা সার্টিফিকেট পেয়েছি, কিন্তু উই আর অ্যাকচুয়ালি ড্যামেজিং আওয়ার ইয়ুথ ইন দ্য নেম অফ এডুকেশন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন চ্যানেলে আজকের সমকালীন সংলাপের আয়োজনে। আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বর্তমানে যে সময়ে বসবাস করছি, যেখানে একটি দেশের শক্তি নিয়ে আমরা যদি কথা বলি, একটি দেশের শক্তি শুধু তার অর্থনীতি, জনসংখ্যা কিংবা প্রাকৃতিক সম্পদ দিয়ে আসলে বর্তমানে পরিমাপ করা হয় না। যে জিনিসটা দেখা হয় একটি দেশের ওই কতটুকু পরিমাণ ইনভেনশন আছে, কতটুকু পরিমাণ নলেজেবল পার্সনসরা আছে, কি পরিমাণ তাদের রিসার্চ ফ্যাসিলিটিস আছে, গবেষণা আছে, এই সক্ষমতা দিয়ে। এই চিন্তাধারা থেকেই আজকে আমাদের সমকালীন সংলাপের আয়োজন, আগামীর বাংলাদেশ গঠনে গবেষণায় তরুণদের কি ভূমিকা সেই বিষয়ে। এবং আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর নুকোমা আকবর হোসেন স্যার, যিনি একজন শিক্ষাবিদ, সুবক্তা এবং ইসলামিক চিন্তাবিদ। তিনি চট্টগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। স্যার, আপনাকে পি নিউজ অনলাইন চ্যানেলে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তোমাকেও ধন্যবাদ, পি নিউজ চ্যানেলকেও আমি সাধুবাদ জানাই এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। জি স্যার। স্যার, যেটাই আজকে আমাদের আলোচনার টপিক, রিসার্চ নিয়ে, গবেষণা নিয়ে, এবং আমরা গবেষণায় তরুণদের কি ভূমিকা এই বিষয়ে আমরা যেহেতু আলোচনা করব, শুরুতেই আমি জানতে চাচ্ছি যে আমাদের অধিকাংশ ইয়াং জেনারেশন বা বলেন, তারা যখন ক্যারিয়ার পাথটা যখন সেট করে, বেশিরভাগই দেখা যায় চাকরি প্রত্যাশী, কিন্তু কেউ আসলে সহজে রিসার্চার বা গবেষক কেউ আসলে হতে চায় না। এর পিছনে সবচেয়ে বড় কারণ কি বলে আপনি মনে করছেন? গবেষণার বিষয়টা বর্তমান সময়ের জন্য, বিশেষ করে বর্তমান সময়ের জন্য গবেষণাটা, এটি যে জাতি 1 নম্বরে রাখতে পেরেছে সেই জাতির সম্ভাবনাটা সবচেয়ে বেশি। জি। কেন আমরা গবেষণামুখী নই বা কেন গবেষণার দিক থেকে আমরা পিছিয়ে আছি কেন, এই বিষয়টা যদি আমরা যাচাই করতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের কয়েকটা বিষয় জানা দরকার। 1 নম্বর হচ্ছে আমাদের যুব সমাজ, তারা দীর্ঘ সময় ধরে লেখাপড়ার মধ্যে একদম প্রাইমারি থেকে শুরু করে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর যে সমস্ত লেখাপড়াগুলো সিলেবাসের আওতার মধ্যে তারা পড়তেছে, সেই সমস্ত জায়গায় আমাদের গবেষণা করার যে মোটিভেশন, প্রেরণা থাকার কথা, জি, সেই প্রেরণাটার অনুপস্থিতি একটা অত্যন্ত দুঃখজনকভাবে এই জিনিসটা অনুপস্থিত, এবং সেটা খুবই কম। আর আমাদের পড়ালেখার মূল ধারাটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, একটা স্টুডেন্ট চিন্তা করতেছে আমি রেজাল্টটা কি হবে, রেজাল্টের দিন চিন্তা করতেছে সে সিজিপিএ তার 5। আর আমরা ছোটবেলা থেকে একটু মুখস্থ বিদ্যার প্রতি বেশি হ্যাঁ অভ্যস্ত। তো আমাদের একটা হচ্ছে যে আমাদের লক্ষ্য হচ্ছে রেজাল্ট, আর আমাদের প্রক্রিয়াটা হচ্ছে মুখস্থবিদ্যা। জি, দুইটাই আমাদের রিসার্চের প্রয়োজনীয়তা, রিসার্চের ফিল্ডে থাকার জন্য এগুলো দুইটাই হচ্ছে একবারে দূরবর্তী কতগুলো বিষয়, যে জিনিসগুলো থাকলে একদম ভালো রিসার্চার হওয়ার প্রেরণাটা থাকে না। তা আমাদের মুখস্থবিদ্যা নির্ভর এই সংকটটা থেকে আমরা পরিত্রাণের আপাতত কোনো সুযোগ এখন দেখতেছি না, অথচ এখান থেকে বের হয়ে আসতে হবে, এই মুখস্থবিদ্যা থেকে বের হয়ে আসতে হবে। তো মুখস্থবিদ্যার সংকটটা কি, কেন মুখস্থবিদ্যা করলে রিসার্চের সমস্যা কি? মুখস্থ তো লাগে, হ্যাঁ লাগে, মুখস্থ কিছু লাগে জিনিস, কিন্তু রিসার্চের ব্যাপারটা হচ্ছে চিন্তার মধ্যে, মানুষের চিন্তাটাই আসল। চিন্তার মধ্যে একজন ব্যক্তি যখন একজন আর্কিটেক্ট যখন একটা বিল্ডিং ডিজাইন করেন, তিনি কিন্তু সরাসরি যেটা ডিজাইন করেন সেই জিনিসটা উনি আগে চিন্তা করেন। এখন চিন্তার মধ্যে
এটাকে পরিবর্তন করেন, রূপান্তর করেন, ডেভেলপ করেন, সংযোজন করেন, বিয়োজন করেন। করার পরে উনি যখন একটা জায়গায় এসে সন্তুষ্ট অর্জন হয়, ওইরকম একটা জায়গায় আসলেন, তখনই তিনি এটা কাগজে কলমে এটা ড্রয়িং করেন। তাহলে ড্রয়িং যে জিনিসটা হয় সেটা করার আগে অনেকগুলো প্রক্রিয়া মস্তিষ্কের ভিতরে চলে। এই মস্তিষ্কের ভিতরে যে প্রক্রিয়াগুলো চলে ওইটাকে ভিজিবল করতে পারা, ট্যানজিবল করতে পারা, স্পর্শ করা, যে এরকম কিছু রূপান্তরিত করতে পারার মধ্যে হচ্ছে লেখাপড়ার সক্ষমতা, লেখাপড়ার সার্থকতা। আমাদের মুখস্থ বিদ্যা কিন্তু সেই জিনিসটা বলে না। মুখস্থ বিদ্যা হলো যে আমি একটা ডিস্কের মধ্যে কতগুলো ডেটা রেখে দিলাম, একটা আলমিরার মধ্যে বই রেখে দেওয়ার মতো। এখন বইয়ে বইয়ে কথা বলবে, বইয়ের মধ্যে কি আছে তারা আলোচনা করবে, এই জিনিসটা আমরা আমাদের ট্রেডিশনাল সিস্টেম, এক্সিস্টিং যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে জিনিসটা নাই। আর আমাদের যে পড়ালেখার আউটকাম, যেটা আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড, আমরা একটা রেজাল্ট চাচ্ছি, একটা সার্টিফিকেট চাচ্ছি, কিন্তু বর্তমান যুগে সেই জিনিসটা অচল। সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। আসলে কে কি করতে পারে, কোন সমস্যাটা সমাধান করতে পারে, আমাদের যে কোনো ব্যক্তিকে বলতে হবে যে আমি এই সমস্যার সমাধান করতে পারি পৃথিবীর, আমি এই জিনিসটাকে আমি রূপান্তর করতে পারি, এই জিনিসটাকে ভালো করতে পারি। এই দক্ষতাটা যদি অর্জিত না হয়, তাহলে তার থিওরিটিক্যাল যে নলেজটা আছে সেই নলেজটা দিয়ে নতুন কিছু ইনভেনশন সম্ভব হচ্ছে না, হবে না, যার রেজাল্ট আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। যেমন আমরা কতগুলো কথা বলি, এর মধ্যে সারা পৃথিবীর মধ্যে যতগুলো ওয়েস্ট ডেভেলপড যে সমস্ত কান্ট্রিগুলো আছে, যেমন আমেরিকা আছে, ইউকে আছে, জাপান আছে, জার্মানি আছে, এই সমস্ত দেশের কথা বলি। আবার আমাদের মতো দেশগুলো আছে, বাংলাদেশ আছে, আমরা আমাদের দেশের কথা বলি। তো বর্তমান যুগে কতগুলো প্যারামিটার আছে, যেমন একজন মানুষের জ্বর উঠলো কিনা আমরা থার্মোমিটার দিয়ে বুঝতে পারি, ডায়াবেটিস আছে কিনা সুগার লেভেল দেখে বুঝতে পারি, তারপরে হার্ট রেট, পালস দেখে আমরা বুঝতে পারি। সেরকম করে সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই যুগে একটা দেশ টিকে থাকতে হলে তার কতগুলো যে প্যারামিটার আছে, সেই সমস্ত প্যারামিটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। যেমন একটা প্যারামিটার হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা দেশের মধ্যে কতটুকু খরচ করে, কতটুকু আন্তরিকভাবে গ্রহণ করে R&Dটা, এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, খুবই বেশি প্রয়োজনীয় জিনিস। একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2022-23 সনে এটা জিডিপির কত অংশ ব্যবহার করে, এটা দিয়ে মাপা হয় যে কত কিরকম তারা ডেভেলপড। যেমন সাউথ কোরিয়া, ওরা 4.93% জিডিপির এরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে, অথচ বাংলাদেশ খরচ করেছে 0.35%। তাহলে কোরিয়া কেন উপরে, আমরা কেন নিচে? এই কথাটা বোঝার জন্য আমাদের এই ছোট্ট একটা পরিসংখ্যান, যে কোরিয়া করেছে 4.93%, যে এটা আমি দেখছিলাম যেগুলো উন্নত দেশ হয়েছে তারা জিডিপি 2 থেকে 4% পর্যন্ত গবেষণা R&D তে করে। কিন্তু বাংলাদেশ, এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট হচ্ছে যে সায়েন্সের কাজ করে কিনা সেটা বোঝা যাবে যে তার পাবলিকেশনের সংখ্যা দ্বারা, রিসার্চ পাবলিকেশন গুলো। তাহলে পাবলিকেশনের সংখ্যা যদি আমরা দেখি যে একটা দেশ খুব ডেভেলপড কান্ট্রি আর একটা দেশ পিছিয়ে আছে, তা কেন পিছিয়ে আছে সেটা এই তার যদি পাবলিকেশনের সংখ্যাটা যদি দেখি আমরা, তাহলে খুব সহজে বোঝা যাবে যে আমরা পাবলিকেশনে অনেক পেছনে আছি। আর পাবলিকেশন হচ্ছে না কেন? রিসার্চ হচ্ছে না। সেজন্য রিসার্চ হচ্ছে না কেন? মুখস্থ বিদ্যার কারণে। তো মুখস্থ বিদ্যার আছে কেন? কারণ আমাদের যে পড়ালেখার যে কারিকুলাম এবং সিলেবাস সেটা আধুনিক করা হয়নি বলে। তাহলে আমরা কেন উপরে নাই? সেটার কারণটা হচ্ছে আমাদের কারিকুলাম এবং সিলেবাস, আমাদের পড়ালেখার যে সংস্কৃতি, আমাদের পড়ালেখার যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে দুর্বলতা রয়ে গেছে। ওই কাঠামোর দুর্বলতা যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের রিসার্চের ক্ষেত্রে আমাদের নিউ জেনারেশন আরো এগিয়ে আসবে। যেমন পাবলিকেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা দেখেছে ওয়ার্ল্ডের নাম্বার 1 র্যাঙ্কিং এ হচ্ছে আমেরিকা, এবং তাদের পাবলিকেশনের সংখ্যা হচ্ছে 9,30,000। আর বাংলাদেশে সে একই সময়ে বাংলাদেশের হচ্ছে মাত্র 26,000। 9,30,000। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমেরিকার জনসংখ্যা 35 করোড়, আমাদের দ্বিগুণ। আমাদের দ্বিগুণ, আমাদের থেকে বেশি। হ্যাঁ জি, আমাদের দ্বিগুণ। আমাদের হচ্ছে 18, ওদের হচ্ছে 35 বা 17.5 করোড় যদি ধরি, তাহলে অর্ধেক বরাবর। তাহলে ওরা যদি 9,30,000 পাবলিকেশন করে, তাহলে জনসংখ্যার হিসেবে আমাদের কত করার কথা ছিল? হাফ করার কথা ছিল, তাই না? তাহলে প্রায় 4,90,000-এর মতো এরকম একটা সংখ্যা হওয়ার কথা ছিল। আমরা সেখানে মাত্র 26,000।
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের পাবলিকেশনের সংখ্যা বাড়াতে হবে, দেশের রিসার্চ বাড়াতে হবে। তারপরে আছে যেমন প্যাটেন্ট, একটা দেশের মধ্যে প্যাটেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, যে তারা কত কিছু আবিষ্কার করলো, নতুন কি কি আবিষ্কার করলো। যে দেশের প্যাটেন্ট বেশি সেই দেশের নতুন আবিষ্কার বেশি, যে দেশের নতুন আবিষ্কার বেশি তাদের বিজনেস কমোডিটিস বেশি, তাদের বিজনেসের সম্ভাবনা বেশি, যাদের বিজনেস সম্ভাবনা বেশি স্টার্টআপ কালচারটা ওইভাবে ডেভেলপ করছে, এবং ওদের ওখানে ওরা ওইখানে গুডস রপ্তানি করার ক্ষেত্রে ওরা এগিয়ে থাকবে, ফলে তারা ফরেন কারেন্সি ইনকাম করার ক্ষেত্রে ওইভাবে এগিয়ে থাকবে। একটার সাথে আসলে আরেকটা একেবারে ফুলের মালার মতো একটার সাথে একটা সম্পৃক্ত। সেখানে দেখা যাচ্ছে 2022 সালে যেখানে ইউএস এর প্যাটেন্টের সংখ্যা হলো 59,056, সেখানে বাংলাদেশ হচ্ছে জাস্ট 42, অনলি 42, বাট আমরা 17.5 কোটি মানুষ, আমেরিকা হচ্ছে 35 কোটি মানুষ। তাহলে আমরা যদি আমেরিকা হতাম তাহলে আমাদের হতো 1,20,000, ওদের যা আছে, আমরা যদি আমেরিকা হতাম তাহলে আমাদের হওয়া উচিত ছিল 1,20,000, কারণ আমরা ডাবল, সেই জন্য আমেরিকা যা করে তার ডবল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই জায়গার মধ্যে আমরা করেছি কত 42, তাই না? জি, এইটা একটা ব্যাপার। তারপরে এখন ওরা কেন সায়েন্স এন্ড টেকনোলজি এগিয়ে গেছে, সেটার জন্য তারা কারিকুলামের মধ্যে, তার স্কুল কলেজে, তাদের বিদ্যালয়ে, তাদের ইউনিভার্সিটিতে তারা বেসিক লেভেলে, বিশেষ করে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওই কলেজ লেভেলে, ওই স্তরে তারা বেসিক লেভেলের যে সাবজেক্টগুলো, যেমন ম্যাথমেটিক্স, যেমন কেমিস্ট্রি, যেমন ফিজিক্স, এই সায়েন্সের এই বেসিক লেভেলের সাবজেক্টগুলো তারা খুবই ভালোভাবে তাদের পড়ানোর বিষয়টা তারা এনশিওর করে। কিন্তু আমাদের বিষয়ে দেখা গেল যে তারা বিশেষ করে ম্যাথ তো অধিকাংশ ছেলে পড়ে না, বিশেষ করে হায়ার ম্যাথটা পড়ে না। হায়ার ম্যাথ ছাড়া তো সায়েন্সে প্রবেশ করা যাবে না, কারণ ম্যাথমেটিক্সে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, বিজ্ঞানীদের ভাষা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তাহলে যেই ভাষা দিয়ে বিজ্ঞানীরা কথা বলে, সেই ভাষাই যদি আমরা না জানি, তাহলে আমরা বিজ্ঞানী হব কিভাবে, তাই না? তাই তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে। তারপরে নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স, নাম্বার অফ পিএইচডি হোল্ডার্স, তারপরে এই সমস্ত প্যারামিটার গুলো আমরা অনেক পিছিয়ে আছি। আর তার সমস্ত কিছুর পেছনে থাকার মূল কারণ হলো আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা সায়েন্স এন্ড টেকনোলজিকে ওইভাবে আনতে পারি নাই যেভাবে আনা দরকার ছিল। তারপরে আমরা আমাদের মুখস্থ বিদ্যা নির্ভরতা কমাতে পারি নাই, বরং আমরা আরো বেশি করে আমরা আমাদের সার্টিফিকেট নির্ভর হয়ে গেছে, যার কারণে আমাদের যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার রিলেশনশিপ নাই। আমরা হিউম্যান রিসোর্স তৈরি করতেছি কেন? সে একটা জব করবে, সে কোথাও তো জব প্লেসমেন্টের বিষয় আছে, আমাদের মানসিকতাটাই আসলে ওইখানে করব। তাহলে আমি যদি জব করার জন্য মানুষ বানাই, তাহলে আমি এত ইঞ্জিনিয়ার কার জন্য বানাই? আমার ঘরের জন্য তো এত ইঞ্জিনিয়ার দরকার নাই, তাহলে আমার ইঞ্জিনিয়ার কার জন্য? ইন্ডাস্ট্রির জন্য। আমার ডাক্তার কার জন্য? সরকারের জন্য, বা বেসরকারি এন্টারপ্রেনারশিপ যারা আছে, যারা আছে তারা ডেভেলপমেন্ট করার জন্য, তাদের উদ্যোগ করবে তাদের জন্য। তাহলে সবচেয়ে বড় জব দিতে পারে সেটা হলো সরকার, তাহলে এবং ইন্ডাস্ট্রি, বেসরকারি ইন্ডাস্ট্রিগুলো। তার ইন্ডাস্ট্রি বলছে যে আমার একটা মেশিন আমি আনলাম যেটার দাম হচ্ছে 5 কোটি টাকা খরচ করেছি, আমি এনেছি। তাহলে এই 5 কোটি টাকার একটা মেশিন অপারেট করার জন্য যে ইঞ্জিনিয়ারকে আমি দেবো, যে কোয়ালিফিকেশন, যে স্কিল দরকার, আমার শিক্ষা ব্যবস্থা সেই স্কিলের সাথে এটা তৈরি করতে পারছে না, গ্রাজুয়েট তৈরি করতে পারছে না। যার কারণে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো তারা লোকাল গ্রাজুয়েটকে চাকরি না দিয়ে সে আশেপাশের জায়গা থেকে চাকরি দেওয়ার জন্য লোক নিয়ে আসে, কারণ তার মেশিনের দাম হচ্ছে 5 কোটি। এখন 5 কোটি টাকার যন্ত্র যদি 1 মাস বসে থাকে, তাহলে সেটার ইন্টারেস্ট কত আসবে সেই হিসাব করতেছে সে ব্যবসায়ী। যে আমরা তো সেটা বড় প্রকল্পগুলোতে দেখতে পাচ্ছি যে বাইরের থেকে আসা। তাহলে আমাদের মূল সংকটটা ওই জায়গায়, আমাদের শিক্ষা ব্যবস্থায়। আমাদের এখানে এটা পরিবর্তন দরকার, বিশেষ করে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্সের নিয়ে যে বিজ্ঞানের মৌলিক যে শাখাটা, সেই বিষয়টা আমাদের জাতীয় উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থায় এই জিনিসটা এটা সরাসরি আনতে হবে, ইফেক্টিভলি আনতে হবে, কার্যকরভাবে আনতে হবে, এবং এটা ফলপ্রসূ যেন হয় সেভাবে এটা প্রপার নার্সিং করে সেটা আমাদের এর সাথে ইনকর্পোরেট করতে হবে। এই প্রেরণা যদি আমরা তৈরি করতে পারি, যদি আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা রিওয়ার্ডিং থাকে, যে এটার জন্য আমাদের
আমরা বেসিক লেভেলে লেখাপড়াটা আমরা কমপ্লিট করব এবং আমরা রিসার্চকে আমরা অগ্রাধিকার দেব। আর রিসার্চের জন্য আমাদের যে জিডিপির যে বাজেটের কথা, যেখানে আমরা এখানে দিয়েছি 0.35%, সেই জায়গার মধ্যে আমরা ওখানে ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে দেখছি 5% আর আমাদের এবার যেটা বাজেট পাস হয়েছে ওইখানের মধ্যে আমরা দেখলাম যে বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্ভাবনের জন্য 200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু আমরা পাবলিক ইউনিভার্সিটি গুলোর বাজেট যদি দেখি, ওইখানে আপনার টোটাল ইউনিভার্সিটির বাজেটের মাত্র 1.4 থেকে 1.5% পর্যন্তই রিসার্চের জন্য বরাদ্দ থাকে। এটা কি যথেষ্ট কিনা? এটা মোটেই যথেষ্ট নয়, কারণ রিসার্চের জন্য আমরা যত বেশি আমরা মডার্ন রিসার্চের জন্য আমার যন্ত্রপাতি লাগবে, মডার্ন যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি লাগবে, আমার বেস্ট সার্ভার লাগবে, বেস্ট টেকনোলজি লাগবে, বেস্ট আমার মেশিনারি গুলো লাগবে। আর সেক্ষেত্রে যদি আমরা ভালো ইনভেস্টমেন্ট যদি আমরা না করি, প্রত্যেকটা ইউনিভার্সিটিকে একটা সেন্টার অফ এক্সেলেন্সে রূপান্তর করতে হবে। আর সেখানে সংখ্যার চাইতেও কোয়ালিটিটাকে আমাকে এনশিওর করতে হবে। কোয়ান্টিটিটা ওইটার আমার ব্যাপার না। আমার ব্যাপার হচ্ছে যে আমার যে কয়জনকে আমি পড়াই, যেমন এক একটা ক্লাসে দেখা যায় যে মাস্টার্স এর মধ্যে 250 স্টুডেন্ট আছে, কোনো জায়গায় 250 আছে, 200 আছে, 300 আছে। এইগুলোতে অনার্স মাস্টার্স আসলে আশা করা যায় না। এটা লেখাপড়া ওইভাবে দেওয়া সম্ভব না। একটা সার্টিফিকেট পাচ্ছে, একটা সে আত্মতুষ্টিতে ভুগতেছে, আমি একটা সার্টিফিকেট পেয়েছি, কিন্তু উই আর অ্যাকচুয়ালি ড্যামেজিং আওয়ার ইয়ুথ ইন দ্য নেম অফ এডুকেশন। শিক্ষার নামে আমরা তাদের যে স্পৃহা, তার যৌবনের যে আনন্দ উচ্ছ্বাস, ওই জিনিসগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি। তা আমাদের করতে হবে কি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এখানেই নিশ্চিত করতে হবে যে এই মাস্টার্সটা অনার্সটা পাশ করার পরে সে যেন জিজ্ঞেস না করে আমি কি করব। যদি কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে অনার্স মাস্টার্স করার পর, স্যার আমি কি করব, আমি কোথায় যাব, তো এতদিন আমি করলাম কি, হোয়াট উই হ্যাভ ডান, আমরা কি কাজ করলাম। সে যখন ইঞ্জিনিয়ার হয়ে গেল, সে যখন ফিজিক্সে, কেমিস্ট্রি, বটানি, জুলজি, ফিলোসফি, সোসিওলজি পাশ করলো, সে প্লাগ এন্ড প্লে হতে হবে। এখানে একটা পদ্ধতি আছে যে আমরা যখন কোনো একটা সাউন্ড সিস্টেম গ্যাজেট একটা লাগাই, আমরা পিএনপি লেখা থাকে, প্লাগ এন্ড প্লে, এই লাগাই দিলাম, ইন্ডাস্ট্রির সাথে আজকে জয়েন করলো, কালকে সে 80% সে প্রোডাকশনে চলে গেল। আর এখানে ইট টেক্স মিনিমাম 6 মান্থ, 7 মান্থ, 1 ইয়ার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। আমি এটা নিয়ে কি করব, এই যন্ত্র দিয়ে কি করবো, কেমন করে চালাবো। তাহলে একটা 5 কোটি টাকার একটা 15,000 টাকার সাইকেল দিয়ে আমি সাইকেল শিখতে দেই না, আমি ভাঙা সাইকেল দিয়ে শিখি। আর সেখানে একটা ইন্ডাস্ট্রি দিয়েছে, সে ব্যাংক লোন নিয়ে সে 15 কোটি টাকার একটা যন্ত্র তাকে শিখতে দেবে 6 মাস ধরে, সেটা তো কল্পনা করা যায়, এটা হতে পারে না। আমাকে তো রেডি করতে হবে ইন্ডাস্ট্রির মেশিন, যেমন রেডিমেড স্টার্ট দিলে চলে, যে চালাবে সেও হবে, ইন্ডাস্ট্রি এমন ভাবে তৈরি করবে আমার শিক্ষা পদ্ধতি, যাতে করে ও মেশিনটা ধরার সাথে সাথেই মেশিনটা চলতে থাকবে, প্রোডাকশনে চলতে থাকবে। আনলিমিটেড টাইম তো আমি তার জন্য অপেক্ষা করতে পারি না। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার বড় একটা লিমিটেশন। আমরা প্লাগ এন্ড প্লে করার জন্য যে রকম রেডিনেস দরকার, সেই রকম রেডি, সেরকম প্রস্তুতি, সেরকম দক্ষতা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের জেনারেশনকে দিতে পারতেছি না। কিন্তু আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের জেনারেশনকে ওই লেভেলে নিতে হবে। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে সেটা হলো আমাদের ছেলে মেয়েরা কিন্তু স্বাভাবিকভাবে অনেক পরিশ্রমী এবং অনেক বেশি মেধাবী। সামান্য ইশারা করলে বুঝে যায়। তাহলে আমার র মেটেরিয়ালস ঠিক আছে, আমার কোথায় যাব সেটা আমার জানা ঠিক আছে, তাহলে আমি আমার এক্সপেক্টেড লেভেলে যেতে পারছি না কেন? তার কারণ আমার এই সিস্টেমের মধ্যে গন্ডগোল আছে। আমি যেই পথে যাচ্ছি সেখানে আমাদের পাইপলাইনটাই ওখানেই আমার সমস্যা আছে। ওখানে আমাদের স্কুল কলেজগুলো সেন্টার অফ এক্সেলেন্স হতে হবে, স্কুল ছাত্র শিক্ষক অনুপাত কমাতে হবে, সিলেবাস এবং কারিকুলাম আধুনিক হতে হবে এবং নিয়মিত সেগুলো পরিবর্তন করতে হবে, আপডেট করতে হবে। এবং এইখান থেকে তারা নিয়মিত মনিটরিং করে তাদের লেখাপড়াটা কিভাবে চলতে, সেটা আমরা সামেটিভ এক্সামিনেশন করি। আমরা বছরের শেষে গিয়ে আমরা বলি যে জানুয়ারি মাসে যে আম গাছটা ধরেছে সেই যে অঙ্কটা করেছে ভুল হয়েছে, তো জানুয়ারি অঙ্ক ভুল করেছে, আমি ডিসেম্বরে 31 তারিখ গিয়ে বললাম যে এটা ভুল হয়েছে, সে আবার শিখার জন্য আবার আরেক বছর তাকে অপেক্ষা করতে হবে। তো এটা তো হতে পারে না। সে যখন when it is found that there are mistakes, it is necessary, এটা ম্যান্ডেটরি to take necessary action to correct the system immediately. এখনই বলতে হবে যে এই যে কথা এখন ভুল হয়েছে, এখন আমি এডিট করে এটা ঠিক করে দিলাম। তাহলে সে নিজেকে সংশোধন করার সুযোগ পেল। এখন সে সংশোধন হয়ে শিখে সে যখন আবার বের হলো 2 বছর পরে, তখন ইন্ডাস্ট্রিতে বলতেছে তুমি যেটাতে সার্টিফিকেট পেয়ে
5 পিএসও সেই যন্ত্রটা এখন অবসোলিট হয়ে গেছে, Obsolete. সেটা এখন চলে না মার্কেটে। তাহলে আমি যে এখন কি কষ্ট করলাম, ওয়েস্টেজ হলো না, ওয়েস্টেজ অফ সময়টাই টাইম, তো এনার্জি, তাই না? তো সেই জন্য আমরা আমাদের রিসার্চের দিকে নিতে গেলে আমাদের মৌলিক স্তরে যে লেখাপড়া, সেটা সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সেই জিনিসটা অর্জন করার সমস্ত রকমের প্রস্তুতি থাকবে। আমাদের শিক্ষকদেরকে ওইভাবে ট্রেন্ড আপ করতে হবে, আমাদের শিক্ষা প্রশাসনে যারা আছে তাদেরকে ওই মানসিকতা সম্পন্ন করতে হবে, আর আমাদের কারিকুলাম এবং সিলেবাস আধুনিক করতে হবে। এর কোনো বিকল্প নেই। আর যদি কোনো রাষ্ট্র সে টিকে থাকতে চায়, তার স্বমহিমায় মর্যাদায়, তার সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা হলো শিক্ষা। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।